হাই ভিউয়ার্স, আমি সুরজিৎ মণ্ডল, বর্তমানে এলআইসি অ্যাসিস্ট্যান্টে কর্মরত। তো আজকের এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য যে আমি আমার এই এলআইসি অ্যাসিস্ট্যান্টের জবটা কীভাবে পেলাম এবং আমার এই স্ট্রাগেল যে বিগত কয়েক বছর ধরে আমি স্ট্রাগল করছি এবং তার যে স্ট্র্যাটেজি কীভাবে এই সাকসেসটা পেতে গেলে করতে হয়, তো তার সম্বন্ধে বা সেটার জন্যই আজ এই ভিডিওটা বানানো, যাতে তোমাদের স্ট্রাগলটা যাতে আরও স্মুথ হয় এবং তোমাদের উপকারে লাগে, তার জন্য আজ এই ভিডিওটা বানাতে চলেছি। প্রথমত আমি তোমাদেরকে আমার সম্বন্ধে কিছু বলি। আমি 2011-এ এইচএস পাস করি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো তারপরে অ্যাজ ইউজুয়াল জয়েন্ট এক্সামে বসি এবং জয়েন্টে একটা মোটামুটি র্যাঙ্ক আসে, তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাই। তো 2011-তে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল 4 বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যায়। 2015 আমি পাস আউট হই এবং কলেজ থেকে ক্যাম্পাসিংয়ে চাকরিও পেয়ে যাই। তো চাকরি করতে যাই, তো গিয়ে একটা নতুন পরিবেশ, প্রাইভেট কোম্পানি, একটা আলাদা অভিজ্ঞতা। তো কিছু বছর এরকম প্রাইভেটে চাকরি করার পর ফাইনালি আমি 2016 শেষের দিকে চাকরিটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা নিই। অনেক রকম স্ট্রাগল আমাকে করতে হয়। তো সেখান থেকে 2017 শুরু থেকে আমি বাড়িতে মোটামুটি গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করি। তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে কোন দিকে যাব, কী করব। তো সবার মতেই তখন ব্যাংকিংয়ে একটা নেশা ছিল যে ব্যাংকিংয়ে ভ্যাকেন্সি বেশি আসছে, বেশি বেরোচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশান শুরু করি। প্রায় মাস 6-7 কোচিং নিয়ে পড়াশোনা করার পর কিছু এক্সাম ক্লিয়ার হয়, কিছু প্রিলি আবার আটকে যায় প্রিলিতে। তো এরকম করে কিছু প্রায় 6-7 মাস 8 মাস মতো কেটে যায়। তারপর দাদার পরামর্শে আমি ব্যাংকিং থেকে বেরিয়ে বিসিএসে প্রিপারেশান শুরু করি। কিন্তু বিসিএসে প্রিপারেশান নেওয়ার সময় আমি পুরোপুরি ব্যাংকিং থেকে বা এই যে 6-7 মাসের যে আমার পরিশ্রম, সেখান থেকে বেরিয়ে যেতে পারি না। তো কী করলাম যে এক্সামগুলো আমি অ্যাটেম্প্ট করব এরকম চিন্তাভাবনা নিলাম এবং মেনলি আমি ফোকাস দেবো ডব্লিউবিসিএসের জন্য। তো যখনই ফর্ম বেরোতো ব্যাংকিং বা ইন্স্যুরেন্স, এগুলো আমি ভরার চেষ্টা করতাম। তো অ্যাজ ইউজুয়াল ভরে দিতাম এবং পুরনো সেই ম্যাথস বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, এগুলো ব্যাংকিংয়েও লাগতো আর বিসিএসে প্রিপারেশানেও লাগতো। তো সেই জন্য এগুলো আমি মাঝে মধ্যে প্র্যাকটিসে থাকার চেষ্টা করতাম। তো এক সময় আমি কী করেছিলাম, বিসিএসে পড়ার সাথে সাথেও কী করলাম, অনলাইন টেস্ট কিনলাম, যেটা হচ্ছে তোমার কেরিয়ার পাওয়ার থেকে। ওখান থেকে একটা মক টেস্ট কিনলাম এবং সেটা ভ্যালিডিটি প্রায় 1 বছর মতো ছিল। তো ওটাই সপ্তাহে 1 দিন করে একটা মক টেস্ট দিত এবং পরে সেটাকে ভালো করে অ্যানালাইসিস করতাম, কোথায় আমার নেগেটিভ যাচ্ছে বা কোন পয়েন্টটাকে আমাকে তুলতে হবে, কোন সাবজেক্টটা আমার স্ট্রং করতে হবে, এগুলো অ্যানালাইসিস করতাম। এইভাবে প্রায় অনেকগুলো প্রিলি ক্লিয়ারও হয়, মেন্সেও বসি, মেন্সে আটকে যাই। যথারীতি 2018 বিসিএসও দিই, সেখানেও আটকে যাই। তো ফাইনালি 2019-এ বিসিএসটা ক্লিয়ার করি, প্রিলিমসটা। মেন্সের রেজাল্ট এখনও যদিও বেরোয়নি, আর এদিকে ব্যাংকিং এক্সামও দিতে থাকি। তো আমার মনে আছে যেদিন আইডিওর প্রিলিমস এক্সামটা পড়ে, ঠিক সেই দিনই আমার এই এলআইসি অ্যাসিস্ট্যান্টের মেন্স এক্সামটাও পড়ে। তো আমি ডিসিশান নিলাম যে যেহেতু আমার মোটামুটি একটা প্রিপারেশান আমি নিয়েছি এলআইসির এই মেন্সের জন্য,
তো আমি আইডিও এক্সামটা অ্যাটেন্ড করব না, সেই জায়গায় আমি এলআইসি অ্যাসিস্ট্যান্টের মেন্সটা অ্যাটেন্ড করব। তো সেই হিসেবে আমি এক্সামটা দিয়ে এলাম, মোটামুটি ভালোই দিয়েছি। পেপার যথারীতি টাফই ছিল, তো সেই তুলনায় মোটামুটি ভালোই দিয়েছিলাম। একটা আশা ছিল যে হ্যাঁ, যদি আমার প্রতিটা সেকশানে আমি কাট অফ ক্লিয়ার করে যেতে পারি তাহলে একটা চান্স আছে। তো তারপর তো ফাইনালি সেই সময়টাও এলো জানুয়ারির শেষের দিকে, জানুয়ারি 22 বা 24শে জানুয়ারি এলআইসি অ্যাসিস্ট্যান্টের মেন্সের রেজাল্ট বেরো। তো প্রথমে আমি তো হ্যাঁ, আমার মনে আছে যে আমি আমাদের উত্তরপাড়ার মাঠে মোবাইল নিয়ে ঘুরছিলাম, গান শুনছিলাম। তো তখনই হঠাৎ দেখি যে একটা ইউটিউবে মেসেজ আছে, অনিল আগরওয়ালের একজনের চ্যানেল আছে। তো সেই ইউটিউব চ্যানেল থেকে আমি একটা নোটিফিকেশান পাই যে এলআইসি অ্যাসিস্ট্যান্টের মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে। তো প্রথমে ভাবছিলাম এখানে দেখবো না বাড়ি গিয়ে দেখবো। তো তারপর একটু সাহস করে রাস্তায় আস্তে আস্তে আমার রোল নাম্বারটা মনেই ছিল, তো চেক করি এবং দেখি যে হ্যাঁ, আমার নাম রয়েছে সুরজিৎ মণ্ডল। তো প্রথমে তো একটু রাস্তায় একটা নিজের একটা মানে ঘাবড়ে যাওয়ার মতো ফিল হচ্ছিল। তো কোনো রকম বাড়ি আসি, এসে ল্যাপটপ খুলে ল্যাপটপে চেক করি এবং দেখি যে না, ওটা আমি এবং আমার রোল নাম্বার। আমার বিশ্বাস হয়নি, প্রথমত নিজেকে বিশ্বাস করতে পারিনি। তারপর আমার বৌদিকে ডেকে দেখাই, বৌদি বলে হ্যাঁ, এটা তুমি। তো ফাইনালি সেই যে একটা আনন্দ, সেই মানে অনুভূতি, তো মানে চোখে জল আসার মতো আর কি, যে হ্যাঁ, একটা ফাইনালি আমি এতদিন আমার সেই 2017 থেকে স্ট্রাগল করে ফাইনালি 2020 শুরুতে এসে আমি কোথাও একটা চান্স পেলাম, মানে ফাইনাল সিলেক্ট হলাম। এবার আমি তোমাদের আমার যে স্ট্র্যাটেজি, তো সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো। মেনলি যারা এই ব্যাংকিং বা ইন্স্যুরেন্স এইসব সেক্টরের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তাদের কাছে আসবে। তো আমি প্রথম থেকেই জানতাম যে আমার ইংলিশটা উইক আছে, আমাকে ইংলিশ তুলতে হবে। আর আমার স্ট্রং পয়েন্ট বলতে রিজনিং এবং ম্যাথস। তো খুব বেশি স্ট্রং বলতে গেলে বলা যায় সেটা হচ্ছে রিজনিংস আমার খুবই ভালো লাগতো। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমাকে ইংলিশটা তুলতে হবে, যেহেতু ওটা আমার উইক পয়েন্ট, ওটাকে স্ট্রং করতে হবে আর স্ট্রং সাবজেক্টটাকে আরও স্ট্রং করতে হবে। তো এইভাবে আমি ইংলিশ একদম বেসিক থেকে শুরু করি, মেনলি গ্রামারটা শুরু করি, টেন্স থেকে শুরু করে নাউন প্রোনাউন একদম বেসিক থেকে শুরু করে দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকি। তো তখন আমি বই কিনেছিলাম, ওই ধরো এসএসসির একটা কেডি ক্যাম্পাসের গ্রামার বুক বেরোয় ইংলিশের ওপর, যেটা খুবই ডিটেলসের গ্রামার পয়েন্ট করে দেওয়া থাকে, যে তোমার ওই কী বলে ওই একটা রুলস দেওয়া থাকে। নাউন্সের চ্যাপ্টার ওপর রুলস দেওয়া থাকে, যে নাউন্সে কোন কোন জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে, কোন কোন রুলসগুলো মনে রাখতে হবে এর কারেকশান করতে গেলে, এবং তারপরে প্র্যাকটিসের সেট দেওয়া থাকবে। তো সেই হিসেবে একটা চ্যাপ্টার আমি প্র্যাকটিস করি এবং সেটা কন্টিনিউ রিভাইজ করতে থাকি। তারপর তো এদিকে অনলাইন টেস্ট কিনেছি, তো সেটা আমি অনলাইন টেস্ট দেওয়ার সময় যতটা পারতাম ইংলিশে সেগুলো মাথায় রেখে এরর কারেকশানগুলো করার চেষ্টা করতাম। আর রিডিং কম্প্রিহেনশনটা ভালো করে করতে হবে। ওটা হচ্ছে তোমার যত বেশি পড়া যাবে তত তুমি কুইক বুঝতে পারবে এবং মাথায় সেটাকে ধরে রাখতে পারবে, যত বছর পড়ার হ্যাবিটটা করা যাবে। তো এইভাবে আমি ইংলিশটাকেও তুললাম, মোটামুটি পাস করার মতো আমার হয়ে যাবে এরকম চিন্তা, মানে একটা সময় টেস্ট দেওয়ার পর বুঝতে পারলাম। দিয়ে আর ওদিকে ম্যাথস তো রোজ করতাম, 2 ঘন্টা তো করতামই। মেনলি ডিআইটা করতাম আর অ্যারিথমেটিক পোর্শনটার উপর প্রেশার দিতাম, কারণ ডিআই করতে গেলেও অ্যারিথমেটিকটা লাগতো। তো ম্যাথসের ক্ষেত্রে
কী করতে হবে না, ম্যাথসের ক্ষেত্রে আগে তোমাকে দেখতে হবে যে কম সময়ের মধ্যে তুমি কোন কোন টপিকগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছো। যেমন হচ্ছে তোমার ইয়ে থাকে অ্যারিথমেটিক কিছু কিছু মানে ওয়ার্ড প্রবলেমস থাকে যেগুলো খুব মানে একবার পড়লেই বোঝা যায় যে ওটা তুমি তাড়াতাড়ি করতে পারবে কি পারবে না। তারপর তোমার থাকে ইকুয়েশন যেটা থাকে, তো সেটাও ভালো মতো প্র্যাকটিস করলে 5টার মধ্যে 5টাই পারা যায়, 5 মিনিটের 3.5-4 মিনিটেই করে ফেলা যায় যদি তার শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। তো এইভাবে ম্যাথে তোমাকে পোর্শনগুলো বেছে নিতে হবে, নিয়ে আর যেটা মনে হবে যে একটু টাইম টেকিং মানে সময় লাগবে করতে গেলে, সেগুলোকে মার্ক অ্যান্ড রিভিউ করে চলে যেতে হবে। যে ওই জিনিসগুলো তোমার যদি টাইম বেশি থাকে মানে বেঁচে থাকে, তাহলে কিন্তু তুমি পরে ওই জিনিসগুলোকে দেখবে। আগে তোমার ইজি জিনিসগুলো মানে ইজি টপিকগুলোকে আগে কভার করে ফেলতে হবে। এইভাবে ম্যাথসে তোমাকে মিনিমাম একটা টাইম, এখন তো সেকশন টাইম করে দিয়েছে, তো ওই টাইমের মধ্যে তোমাকে ম্যাথস করতেই হবে। তো এইভাবে প্রথমে তোমার ইজি নাম্বার মানে ইজি টপিকগুলো থেকে নাম্বার তুলে নিয়ে যেগুলো তুমি মার্ক অ্যান্ড রিভিউ করে রেখেছো, দেখে মনে হচ্ছে যে না আমি পারবো, সেগুলোকে লাস্টে যখন তোমার টাইম বেঁচে আছে দেখছো, তখন সেগুলোকে চেষ্টা করতে হবে, যতটা হবে হবে, না হলে তোমার তো এমনি তো তুমি যেগুলো পারতে সেগুলো তোমার নাম্বার চলে আসে। আর রিজনিংয়ের কথা বলি, সবথেকে ইন্টারেস্টিং সাবজেক্ট ওটাই, যদি তুমি বেসিকটা ক্লিয়ার করে নাও একদম, তোমাকে একদম শুরু থেকে কোনো ডাউট রাখা যাবে না। কোনো টপিকের ওপর যখন তুমি করবে, সেই টপিকটা একদম ডিটেলস তোমাকে একদম বেসিক থেকে বুঝে যেতে হবে, যাতে তোমার পড়তে যাওয়ার সময় কোনো ডাউট না হয় যে আমি এইটা ছিল, এই রুলসটা হচ্ছিল না অন্য কি, এরকম কনফিউশন হলে চলবে না। এতটাই প্র্যাকটিস করতে হবে। তো এখন তো বেশি তোমার পাজেল আসে, পাজেল তোমাকে প্রচুর করতে হবে। প্রথমে একদম হালকা মানে ইজি লেভেলের উপর দিয়ে পাজেলগুলো শুরু করতে হবে, দিয়ে ধীরে ধীরে তোমাকে লেভেল বাড়াতে হবে। একটা সময় দেখবে যে বড় পাজেল, দেখতে বড় পাজেল, কিন্তু তুমি সেটা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলেছো। এইভাবে প্র্যাকটিসটা নিয়ে যেতে হবে। আর রিজনিংও এরকম কিছু কিছু পোর্শন থাকে বা মানে টপিক থাকে যেগুলো তুমি দেখবে আর অ্যান্সার করবে, দেখবে যেন সিলোলিজম, দেখবে অ্যান্সার করবে, ঠিক আছে। এই টপিকগুলোকে আগে তোমায় কভার করতে, মানে ম্যাথসের মতো তোমাকে একদম ট্রিক্স অ্যাপ্লাই করে ইজি ইজি টপিকগুলোকে করে ফেললে, তারপরে পাজেলগুলোকে একদম লাস্টে করতে হবে। এটা সবসময় কিন্তু পাজেল কখনোই রিজনিংয়ে পাজেল কখনোই আগে করতে যাওয়া যাবে না। ওটা তোমার যদি ফার্স্ট চান্সে যদি তোমার আটকে যায়, তাহলে কিন্তু ওখানে সময়ও যাবে, তোমার মাথাটাও খারাপ হয়ে যাবে। সব সময় পাজেল 3টে আসুক 4টে আসুক, ওটাকে তোমার লাস্টে অ্যাটেম্প করতেই হবে। তার আগে যেমন সিলোলিজম, তারপরে আরও হচ্ছে তোমার ওই কোডিং ডিকোডিং, তারপরে হচ্ছে তোমার ওই সিরিজ, এই সব জিনিসগুলোকে করে ফেলতে হবে। এইগুলো করার পর তুমি দেখলে যে হ্যাঁ আমার এই টপিকগুলো হয়ে গেছে, এবার আমার 15 মিনিট বেঁচে আছে কি 10 মিনিট বেঁচে আছে, তখনই আমি পাজেল অ্যাটেম্প করব। পাজেল আবার কোন পাজেল? যে পাজেলটা তোমার করতে সুবিধা হয়, যেমন কি সার্কেল ধরো, বা রো কলাম দিয়ে যেটা আসে, বা তারপরে হচ্ছে তোমার মানে একদম ছোট ওয়ার্ড থাকবে, মানে বেশি লেন্দি থাকবে না, দেখে মনে হবে যে না এটা পড়তে কম সময় লাগবে, এটা হতে পারে তাড়াতাড়ি। তো ওরকম দেখে আগে তোমাকে ট্রাই করতে হবে। তো করে যদি 3টের মধ্যে 2টো হয়ে যায়, বা 4টের মধ্যে যদি 3টো হয়ে যায়, সেখানে কিন্তু তুমি অনেকটা নাম্বার পেয়ে যাবে। ধরেই নাও না, যদি 40-এর পেপার আসে, সেখানে তুমি 9 করে 30-35 তুলে ফেলতেই পারবে, যদি তুমি উইক হও। আর যদি তুমি স্ট্রং হও, তো পাজেল এতটাই প্র্যাকটিস করতে, তা দেখবে 40-40ও চলে আসে, এটা কোনো প্রবলেমই না, যদি প্র্যাকটিসটাকে সেই লেভেলে নিয়ে যাওয়া যায়। তো এইভাবে তোমার স্ট্রং সাবজেক্টটাকে স্ট্রং বানালে, মানে যতটা আরও স্ট্রং করা যায়, কারণ ওটাই তোমাকে কিন্তু মেরিট লিস্টে নিয়ে যাবে। আর উইক সাবজেক্টটাকে অ্যাভারেজের থেকেও ভালো করতে হবে, কারণ ওখানে তোমাকে সেকশন কাট অফ ক্লিয়ার করতে হবে, এবং সাথে তোমাকে বেশি নাম্বার ক্যারি করার চেষ্টা করতে হবে, যাতে কিনা তুমি ওভারঅল নাম্বারে যেন কেটে না যাও। কারণ সেকশন তো এখানে দুটো জিনিস দেখা হচ্ছে, একটা হচ্ছে সেকশন কাট অফ, তার উপর আবার ওভারঅল কাট অফ। তার জন্য কিন্তু শুধু সেকশন কাট অফ পেয়ে বেরিয়ে গেলে হবে না কোনো সাবজেক্টে, তোমাকে তার সেখানে অ্যাভারেজের থেকে বেশি নাম্বার তোলার একটা ক্যাপাসিটি রাখতে লাগবে। তো এইভাবে যারা মেনলি যে ব্যাংকিং বা ইন্স্যুরেন্স সেক্টরকে মানে প্রিপারেশান নিচ্ছ যাওয়ার জন্য, তাদের তো আমি বলবো অন্য কোনো দিকে যদি না লক্ষ্য রাখো,
তাহলে সপ্তাহে মিনিমাম 3 থেকে 4টে মক টেস্ট দাও। অনলাইনে মক টেস্ট কেন, এখন ভালো ভালো মক টেস্ট সিরিজ বেরিয়ে গেছে, মানে বেরোয়, যেমন হচ্ছে কেরিয়ার পাওয়ার, তারপর গ্রেড অ্যাপ। মানে খুব বেশি হার্ড লেভেলে মক টেস্ট করার দরকার নেই, কারণ এত টাফ ওই পিও লেভেলে আসে। পিও লেভেলে যেমন এসবিআই পিও, ও প্রচুর টাফই হয়। তো সেক্ষেত্রে এত টাফ লেভেলে করাতে হবে, কারণ সব সময়ের জন্য তোমাকে ইজি থেকে শুরু করতে হবে। ইজি লেভেলে মক টেস্ট থেকে শুরু করে ধীরে ধীরে তুমি তখন বুঝে যাবে যে আমার ক্যাপাবিলিটিটা কোথায় গেছে। তখন টাফ পেপার আসলেও তুমি দেখবে অ্যাভারেজের থেকে ভালো অ্যাটেম্প করে চলে এসো, আর অ্যাভারেজের থেকে ভালো অ্যাটেম্প করা মানে তোমার একটা চান্স থাকবেই থাকবে। এইভাবে সপ্তাহে 3-4টে মক টেস্ট দাও, এবং মক টেস্টগুলো তোমাকে কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। মানে অ্যাটেম্প্ট করার পর সে যতই নাম্বার আসুক, খারাপ নাম্বার এসে ভালো না, কখনো ভালো আসবে কখনো খারাপ আসবে, তোমাকে দেখেই যেতে হবে। ঠিক আছে, যে কোন জায়গায় তোমার ভুল হয়েছে, কোন জায়গায় সময়টা বেশি লাগলো। হ্যাঁ, এবার যে ফার্স্ট মানে যে বেশি নাম্বার পাচ্ছে ওই মক টেস্টে, সে 1 মিনিটের মধ্যে করে দিচ্ছে, তুমি সেটা 2 মিনিট নিয়ে নিয়েছো। তো সেখানে তোমাকে আরও মাথা লাগাতে হবে যেটা কীভাবে তাড়াতাড়ি করা যায়। আর ইংলিশের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে গ্রামারগুলো কোথায় কোথায় ভুল করেছো। ওই মক টেস্টটাকে মানে যে 3 সপ্তাহে তুমি 3টে দিলে, ওই 3টে মক টেস্টকে আবার রিপিট করো। আবার তুমি পাজেলগুলো করো, ম্যাথসগুলো করো। ঠিক আছে, ওই রিপিট করে ম্যাথস মানে ওই যেটা তুমি দিয়ে দিয়েছো অলরেডি সেটাকে রিপিট করো, করে ম্যাথসগুলোকে আবার প্র্যাকটিস করো, পাজেলগুলোকে আবার করো। দেখবে তোমার একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। সে মানে এটা তো আর কমন আসবে না পরীক্ষায়, পাজেল বলো ম্যাথস বলো, তোমাকে কিন্তু প্র্যাকটিসের উপর বেরিয়ে যেতে হবে। যেমন কী হয়, বিশেষ বিশেষ কী হয়, কিছু কমন আসে, ডাইরেক্ট অ্যান্সার আসে যেগুলো এমসিকিউ, তো সেটা ব্যাপার নয়। এটা তোমাকে টাইপটা একই থাকবে, তোমাকে স্পিড বাড়াতে হবে, তার একবারে পড়ে বুঝে নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে। সেটা একমাত্র আসে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো এইভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এবং মেন্সে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা পোর্শন আছে। ঠিক আছে, তো ম্যাথস, রিজনিং আর ইংলিশ তোমার থাকছেই, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন আছে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন আমাদের ছিল ইন্স্যুরেন্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, ওই কারেন্ট অ্যাফেয়ার্সটাই কিন্তু ওই সেকশনটাও কিন্তু তোমাকে নাম্বার ভালো তুলতে হবে। এক্ষেত্রে আমি কিছু কিছু সাইটের কথা বলে রাখি। যেমন 1 নম্বর বলবো আমি স্টাডি আইকিউ, কারণ আমি ওটাকেই ফলো করতাম। এখন যদি ওটাকে পেড করে দিয়েছে ডক্টর গৌরব, তো গৌরব গার্গ ওটাকে পেড কোর্স করে দিয়েছে। তো এছাড়াও আছে তোমার কেরিয়ার পাওয়ারেরও বেরোয়, যেমন আড্ডা 247-এর ওদেরও বেরোয়। তো আমার বেশি ভালো লাগতো স্টাডি আইকিউ, যে সুন্দরভাবে পড়াতো, এবং ওটাকে প্রতি মাসের ওরা একটা বের করে দিত, ভিডিও বের করে দিত, এবং সেটাকে বারবার রিপিট করতাম। ইন্স্যুরেন্সেও ওর ভিডিও দেখেই, গৌরব গার্গের ভিডিও দেখেই আমি ইন্স্যুরেন্সের কোশ্চেনগুলো করে আসতে পেরেছিলাম। তো ওটাকে পারলে পেড কোর্স, যদিও একটু সমস্যা হবে, অনেকের পয়সা প্রবলেম থাকে, তো চেষ্টা করে ওটাকে এখন ইএমআই সিস্টেমও আছে, নিয়ে নিলে ভালো হয়। নাহলে যেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে, আড্ডা 247, তারপর হচ্ছে ক্লাউডস অ্যাফেয়ার্স বলে একটা বেরোয় মনে হয়, ওদেরগুলো ফলো করা যায়। ওদেরও অনেক ভালো কমন আছে, অনেক ভালো ভালো টপিকগুলোকে ওরা সিলেক্ট করে পড়া। কারেন্ট অ্যাফেয়ার্সটা ওইভাবে করলে কিন্তু উঠে যায়। আর কারণ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, যে অনেকে বলে পুরো ব্যাঙ্কিংটা জানতে লাগবে বা ইন্স্যুরেন্স সেক্টর সম্বন্ধে, হ্যাঁ হালকা জানতে লাগবে, কিন্তু যে পেপার আছে এখন তাতে প্রায় মানে ব্যাঙ্কিংয়ের কোশ্চেন হলেও কী হবে, মানে ব্যাঙ্কিংয়ের এক্সাম হলেও সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয় করে 90% থাকে, 90% কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি তুলে নাও, আর ব্যাঙ্কিংস যদিও মোটামুটি একটা প্রিপারেশন, কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো, রুলসগুলো, যেমন আইডিআর রুলসগুলো কবে কোনটা এস্টাবলিশড হয়েছিল, এই 2-1টা দেখে নিলে, তো কারেন্ট অ্যাফেয়ার ঠিকঠাক থাকলে ব্যাঙ্কিংয়ে ওই পেপারটা বেরিয়ে যাওয়া যায়, আরামসে বেরিয়ে যাওয়া যায়। তো ব্যাঙ্কিং সম্বন্ধে বেশি কিছু জানতেও লাগে না ওই পেপারের জন্য। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও কমপ্লিট করতে হবে। ওটা কিন্তু রোজ মানে মাসে কমপ্লিট করে যেত। আমি মাসেই দেখতাম, আমি রোজ পড়তাম না, কারণ যেহেতু বিসিএসের প্রিপারেশানও নিতাম, ওখানে হিস্ট্রি জিওগ্রাফি পড়তে অনেক সময় চলে যেত। তো সেই জন্য আমি এন্ড অফ দ্য মান্থ যেটা বেরোতো ভিডিওটা, 3টে পার্টে বার করতো ওরা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম পুরো মান্থেরটা বার করতো, এবং সেটাকে আমি রিপিট করতাম। একবার দেখলাম, আবার 2 দিন পর আবার দেখলাম, আবার 2 দিন পর আবার দেখলাম, এরকমভাবে রিপিট করতাম।
তো এইভাবে আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে যেত। ওটা বিসিএসেও লাগতো, বিসিএসেও আমি অনেক অনেক হেল্প পেয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর এখানে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও, ইন্স্যুরেন্স ক্ষেত্রেও আমি ওই কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই মানে ওই সেকশানে বেরিয়ে গেছি। তো তোমরা এইভাবে প্রিপারেশান নাও। আর একটা কথা বলবো যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য তোমাদেরকে, যারা এখন ওই স্ট্রাগলটা করছো, বা অনেকের অনেক বড় বড় লক্ষ্য আছে যে ছোটোখাটো কিছু একটা পেয়ে গেলে আমি বিসিএসে যাব, বা আরও কোনো উঁচু লেভেলে যাব, বা সিজিএলে যাব। তো আগে একটা ছোটোখাটো মানে সব এক্সাম দিয়ে যাও, এক্সাম অ্যাটেম্প করে যাও, হ্যাঁ, একটা না একটা পাবে। আর নিজের লক্ষ্যটাকে স্থির রাখো, যে আমি এই এক্সাম দিচ্ছি বলে আমি আমার লক্ষ্যটাকে ভুলে যাব, যে আমি বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছি আর সাইডে এগুলো দিচ্ছি। ঠিক আছে, দাও, কারণ ওটা পেলে তো তোমার কোনো ক্ষতি নেই। কারণ বিসিএসের প্রিপারেশান তো সিজিএলে মানে টায়ার ওয়ানেও অনেক কাজে লেগে যায়। ঠিক আছে, মানে অনেকটাই তোমাকে বেরোতে সাহায্য করে দেবে। তো মেন ফোকাসটা রেখে তুমি পরীক্ষাগুলো, সব পরীক্ষাগুলো অ্যাটেম্প করে যাও, দেখবে একটা না একটা পেয়ে যাবে। আর স্ট্রাগল সবাইকে করতে হয়, স্ট্রাগল না করলে, আর এখন যা সিচুয়েশান, এটা একটা বছর তো পুরো গেলই এই করোনা করার জন্য। এখন যা সিচুয়েশান, তোমার মতো প্রতিটা ছেলেই কিন্তু মানে একদম টাইম ধরে পড়ে যাচ্ছে। তারাও কিন্তু একটা সিটের জন্য অনেকে লড়াই করছে। সেই জন্যে প্রতিটা সময়কে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, যার যেটা হবি সেটাও করতে হবে, যে সবসময় পড়তে ভালো লাগে না, সবসময় কি একভাবে পড়া যায়? তো তার জন্য তো, যেমন আমি সিনেমা দেখতাম, আমি প্রচুর সিনেমা দেখতাম, সাউথের সিনেমা দেখতাম, সাউথ আমার সবথেকে বেশি ভালো লাগতো। ফেসবুক করতাম না, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম। তো এইভাবে টাইম পাস, তোমাকে তোমার যে হবিটা সেটা করতে হবে, কারণ তোমার মাইন্ডও ফ্রেশ করা দরকার, সবসময় পড়লে চলবে না। দিয়ে তোমার লক্ষ্যে স্থির থাকতে লাগবে। অনেকে অনেক কথা বলবে, এক্সাম আর হবে না, এই করোনা চলে এসছে, এখন 2 বছর তুই ভুলে যা, ওসব ভুল কথা। পরীক্ষা কিন্তু ঠিক হবে। আমাদের বিসিএসের তো একের পর এক রেজাল্ট বেরোচ্ছে, তারপর হচ্ছে তোমার পরপর রেজাল্টগুলো বের করে যাচ্ছে। তো তাদের লক্ষ্য তারা ঠিক রেখেছে, কোন সময় কোন পরীক্ষাটা নিতে হবে। হ্যাঁ, লেট হচ্ছে একটু, কিন্তু তারা কিন্তু পরীক্ষাটা নেবে। ওই অন্যের কথায় কান দিয়ে লাভ নেই, নিজেকে নিজের প্রিপারেশান। এই এই সিচুয়েশানে সেই মার্চ থেকে এই যে করোনা পিরিয়ডটা চলছে, এই সময় যে পড়াশোনাটা ধরে রেখেছে, যে পড়ে যাচ্ছে কন্টিনিউ, তারাই কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি। অন্য কোনো দিকে মন দেওয়ার মানে কোনো মানেই হয় না এই সময়, কারণ আগে তোমাকে চাকরি পেতেই হবে, কোনো না কোনো একটা চাকরি গভর্নমেন্টের স্ট্যাম্প বসাতেই হবে তোমাকে, তারপর তুমি অন্য যা কিছু করছো করো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে এই সময়টাকে ইউটিলাইজ করো। আর অনেক সময় অনেক কিছু মনেও পড়বে, আই মিন যখন বাড়িতে বসে পড়তে হয়, এবং যারা আমার মতো পড়াশোনা ছেড়ে দিয়ে আবার ঘুরে এসে পড়াশোনা শুরু করে, তাদের অনেকটা প্রবলেম হয়। তো সেগুলোকে ধীরে ধীরে কাটিয়ে পড়াশোনা শুরু করে চালিয়ে যেতেই হয়, তবে দেখবে সাকসেস ঠিক আসবে। আর যদি বলতে হয়, আমি তেমন কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না আগেও, না এখনও নেই, অ্যাভারেজ স্টুডেন্ট। কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল যে আমি এতগুলো স্টেপ পেরিয়ে এসেছি, জয়েন্ট দিয়েছি, জয়েন্টে সাকসেস পেয়েছি, চাকরিও পেয়েছি। ঠিক আছে, তো আমার একটা নিজের কনফিডেন্স ছিল যে আমি কিছু না কিছু একটা সরকারি চাকরি পাবোই আমি, মানে পেতে পারি আর কি, এরকম একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ পাবোই আমি। তো সেইভাবে নিজেকে স্থির রেখেছিলাম। সেই 2017 থেকে ব্যাঙ্কিংয়ের জন্য প্রায় গেল পড়াশোনা করলাম, কিন্তু ব্যাঙ্কিং থেকে বেরোয়নি, প্রিপারেশন করে ধরে রেখেছিলাম বলে আজ ইন্স্যুরেন্সে মানে এলআইসিতে পেয়ে গেছে। তো সেইভাবে বলছি, ধরে রাখতে হবে জিনিসটাকে, তোমাকে স্ট্রাগলটা চালিয়ে যেতে হবে, তুমি দেখবে সাকসেস তোমার আসবেই, আসতে বাধ্য। ঠিক আছে, তো আর বেশি কিছু বলবো না। আর আমাদের বিশ্বদ্বীপ সব্যসাচী, তাদের এই ইউটিউব চ্যানেল, তো ওদের সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কারণ ওরা যথেষ্ট পরিশ্রম করছে এই চ্যানেলের জন্য, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছে। তো আমিও ওদের সাথে থাকবো, কোনো চেষ্টা করবো ওদেরকেও হেল্প করার জন্য, তো তোমাদের যাতে কাজেও লাগে। আমি আমার আরও যেগুলো শর্ট টিপ বা যা কিছু করেছি আমার এই প্রিপারেশান লাইফে, তো সেগুলো আমি ওদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওদের চ্যানেলটাকে ফলো করো, ওদের চ্যানেলে সবসময় থাকো, ওরা যে কুইজ নিচ্ছে সেগুলো পার্টিসিপেট করো, দেখবে নিজেই বুঝতে পারবে না, একটা সময় দেখবে তোমাদের নলেজ কতটা বেড়ে গেছে। এই কুইজগুলো অ্যাটেম্প করতে করতে দেখবে তুমি পরীক্ষা হলেও কমন পেতে শুরু করেছো।
কারণ ওরাও অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো বানাচ্ছে। তো ওদের চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। মোটিভেশনটা নিজের মধ্যে সেলফ মোটিভেশনটা রাখো, দুর্বল হলে হবে না। মানে এই সময় এই ফেজে মানে এই সময় নিজেকে আরও স্ট্রং হতে হবে, তবেই কিন্তু সাকসেস পাবে। ঠিক একদিন না একদিন অবশ্যই সাকসেস আসবে, কারো কম তাড়াতাড়ি আসে, কারো একটু সময় লেগে যায়। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে